স্টাডি ইন জিওগ্রাফি চ্যানেল সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা ভারতের ভূপ্রকৃতি বিভাগের একটি ভাগ আছে উপকূলীয় সমভূমি অঞ্চল এবং বদ্বীপ অঞ্চল, এই দুটো পোর্শন সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমে আমরা এখানে দেখে নিচ্ছি ভারতের ম্যাপ, যেটা স্কেল এবং ডাইরেকশন দেওয়া আছে। আমরা ভারতের ম্যাপ দেখেই বুঝতে পারছি। এবারে ভারতের ভূপ্রকৃতির দিক থেকে যখন আমরা ভাগ করেছিলাম তখন 5টা ভাগ ছিল। কি ছিল না, উত্তরের পার্বত্য অঞ্চল, যেটা এইরকম একটা অংশ বরাবর ছিল। তারপরে ছিল হচ্ছে আমাদের মধ্যভাগের সমভূমি অঞ্চল, তারপরে ছিল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় অঞ্চল। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল, এটা সমভূমি অঞ্চল, কারণ এইরকম অংশ বরাবর আমাদের গঙ্গা নদী বয়ে গেছে। এটা মালভূমি অঞ্চল, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল। আজকে আমরা এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শন সম্পর্কে আমরা আজকে জানবো কি রয়েছে, কি ব্যাপার। উপকূলীয় সমভূমির কথা যদি আমরা দেখি তাহলে আমাদের কি রয়েছে না, আমাদের এদিকে রয়েছে বঙ্গোপসাগর আর এদিকে রয়েছে আরব সাগর। ঠিক আছে, উপকূলীয় সমভূমি, তাহলে আমাদের বিষয় হচ্ছে আজকে কি উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি অঞ্চল সম্পর্কে কি বলা আছে? বলা হয়েছে আমাদের যে উপকূল অঞ্চলটা রয়েছে, যেমন মালভূমি রয়েছে, তার দু প্রান্তে সাগর রয়েছে। এদিকে রয়েছে আমাদের আরব সাগর আর এদিকে রয়েছে বঙ্গোপসাগর। ঠিক আছে, যেটা আমাদের এখানে কচ্ছের রণ থেকে শুরু করে, গুজরাটের কচ্ছের রণ থেকে শুরু করে কন্যাকুমারিকা, আমাদের এইখানে আছে কন্যাকুমারিকা অন্তরীপ, আমরা এটা সবাই জানি। কন্যাকুমারিকা অন্তরীপ হয় এদিকে আমাদের এখানে সুবর্ণরেখা নদী পর্যন্ত হচ্ছে। তাহলে এখান থেকে পুরো শুরু করে এই রকম পোর্শনটা, এইটা এত দূর পর্যন্ত, এটা হচ্ছে আমাদের কি উপকূলীয় সমভূমি অঞ্চল। আজকে আমরা এই পোর্শনটা সম্পর্কে জানবো, যে কোনটা কোথায় রয়েছে, কি ব্যাপার, বা তাদের নামগুলো কি রয়েছে, এই বিষয়গুলো। এইটা হচ্ছে আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চল। এবারে বলা হয়েছে এই উপকূলীয় সমভূমি অঞ্চলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, ঠিক এইরকম অংশ বরাবর। এদিক থেকে এদিকটা হচ্ছে ভারতের পশ্চিম দিক, এদিক থেকে এদিকটা হচ্ছে ভারতের পূর্ব দিক। তার মানে যদি আমরা নদীর সাপেক্ষে দেখি, একদিকে রয়েছে আমাদের বঙ্গোপসাগর আর আরেক দিকে রয়েছে আমাদের আরব সাগরের দিকটা হচ্ছে পশ্চিম দিক, সেই জন্য এটা যাবে পশ্চিম উপকূলীয় সমভূমি, আর বঙ্গোপসাগরের দিকটা পূর্ব দিক বলে এটা যাবে কি পূর্ব উপকূলীয় সমভূমি। তার মানে আমাদের তাদের অবস্থানের ভিত্তিতে দুটি ভাগে ভাগ করব। একটা আসবে আমাদের পশ্চিম উপকূলীয় সমভূমি, আর 2 নম্বরে আসবে আমাদের পূর্ব উপকূলীয় সমভূমি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে জানবো যেটা, সেটা হচ্ছে পূর্ব উপকূলীয় সমভূমি বা পশ্চিম উপকূলীয় সমভূমি সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। তাহলে পশ্চিম দিকটা মানে এই দিকটা যদি আমরা শুরু করি, তাহলে আমাদের বিষয়টা এইখান থেকে এইরকম পোর্শনটা, এটা হচ্ছে আমাদের কি পশ্চিম উপকূলীয় সমভূমি। গুজরাটের কচ্ছ থেকে শুরু করে একদম কন্যাকুমারিকা পর্যন্ত। তাহলে পশ্চিম উপকূলটা যেটা, সেটা রয়েছে কোথা থেকে কত দূর পর্যন্ত? আরব সাগরের দিকে রয়েছে কচ্ছের রণ থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত হচ্ছে এর বিস্তৃতিটা রয়েছে। কচ্ছের রণ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃতিটা রয়েছে, যার মোট দৈর্ঘ্য হচ্ছে 2878 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে প্রথমত আগে যেটা লিখলাম, গুজরাটের কচ্ছ রণ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর হচ্ছে এর উচ্চতাটা একটু বেশি, পূর্ব উপকূলের থেকে এর উচ্চতাটা হচ্ছে কি একটু উঁচু হয়ে থাকে, এবং এর ঢালটা খাড়া ঢাল। কেমনটা রয়েছে? খাড়া ঢাল ও ভগ্ন উপকূল। খাড়া ঢালও কি রয়েছে? ভগ্ন উপকূল। এবং এখানে অসংখ্য উপহ্রদ রয়েছে। ঠিক আছে, এছাড়া এই নদীগুলি মানে আরেকটা যেটা বৈশিষ্ট্য হচ্ছে কি কোনো বদ্বীপ নেই, কোনো কি নেই, বদ্বীপ
নেই। এটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে যদি আমরা দেখি, তাহলে আমাদের প্রথমের এইরকম অংশ থেকে এত দূর পর্যন্ত হচ্ছে আমাদের গুজরাট উপকূল। এটা হচ্ছে গুজরাট উপকূল। গুজরাটের পরে এই পোর্শনটা হচ্ছে কোঙ্কণ উপকূল। তার ঠিক পরে নিচের দিকের অংশটা বরাবর রয়েছে এই পোর্শনটা হচ্ছে কর্ণাটক উপকূল। আর এই পোর্শনটা হচ্ছে মালাবার উপকূল। গুজরাট উপকূল, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল এবং মালাবার উপকূল, চারটা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটু দেখে নিব যে গুজরাট উপকূল, তাই তো। তাহলে গুজরাট উপকূল গুজরাটের অংশ বরাবর থাকবে, যেখানে কচ্ছের রণ রয়েছে। গুজরাটের এই অংশ বরাবর রয়েছে কি, এখানে রয়েছে এরকম অংশ বরাবর রয়েছে কচ্ছের রণ। আর এটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ, এটা হচ্ছে কচ্ছের রণ। এই পোর্শনটা হচ্ছে কচ্ছের রণ আর এটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ। কচ্ছ থেকে শুরু করে অংশটা রয়েছে, কাথিয়াবাড় রয়েছে, এই পোর্শনটা রয়েছে। মোটামুটি গুজরাটটা এটা, এখানে আর বেশি কিছু আসে না। আমাদের যেটা আসে 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূল, কোঙ্কণ উপকূলটার দৈর্ঘ্য হচ্ছে 815 কিলোমিটার। এটি গুজরাটের গুজরাট যেটা ছিল সেখান থেকে শুরু করে গোয়া পর্যন্ত বিস্তৃত। গুজরাট থেকে গোয়া পর্যন্ত বিস্তৃত, যার মধ্যে রয়েছে মহারাষ্ট্র ও গোয়া। ঠিক আছে, এটি হচ্ছে সর্বাধিক ভগ্ন উপকূল ও পাথর খণ্ড দ্বারা গঠিত হয়েছে মুম্বাই। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই কোঙ্কণ উপকূলে রয়েছে আমাদের মুম্বাই। কোঙ্কণ গেল। 3 নম্বরে আসবে কে, কর্ণাটক। কর্ণাটক রাজ্য বরাবর রয়েছে, স্বাভাবিক ব্যাপার। কর্ণাটকের মধ্যে অবস্থিত রয়েছে ম্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত, সর্বাধিক সংকীর্ণ। এবং এখানে একটা নদী রয়েছে যেটার নাম হচ্ছে কি নেত্রবতী নদী। এই নদীতেই, পশ্চিম উপকূলের কেবলমাত্র এই নেত্রবতী নদীতেই রয়েছে বদ্বীপ, আর অন্য কোনো নদীতে কি নেই, বদ্বীপ নেই। এবং এখানে আরেকটা নদী রয়েছে সরাবতী। সেই সরাবতী নদীতে দেখতে পাওয়া যায় যোগ জলপ্রপাত। কোশ্চেন আছে যে যোগ জলপ্রপাত কোন নদীতে দেখতে পাওয়া যায়, সরাবতী নদীতে দেখতে পাওয়া যায়। যোগ জলপ্রপাত দেখতে পাওয়া যাচ্ছে কোন নদীতে, সরাবতী নদীতে যোগ জলপ্রপাত দেখতে পাওয়া যায়। অ্যান্ড নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে 4 নম্বরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি, মালাবার উপকূল। মালাবার উপকূল আমরা সবাই জানি, এখানে বছরে 2 বার বৃষ্টিপাত হয়ে থাকে, জলাভূমি রয়েছে একদম। ওই যে কেরল রাজ্য থেকে ম্যাঙ্গালোর ছিল, এই ম্যাঙ্গালোর পর থেকে পুরো কন্যাকুমারী পর্যন্ত, এর অবস্থান রয়েছে। এখানে স্থানীয় ভাষায় জলাভূমিগুলিকে কী বলা থাকে, কয়াল বলা থাকে। স্থানীয় ভাষায় জলাভূমিগুলিকে কী বলা হয়, কয়াল বলা হয়। এটা হলো আমাদের পশ্চিম উপকূল। যদি আমরা বিষয়টাকে এখানে দেখি, তাহলে আমাদের এখান থেকে কর্ণ উপকূল, এখানটা হচ্ছে গুজরাট উপকূল, এটা কোঙ্কণ উপকূল, এটা কর্ণাটক উপকূল, এটা মালাবার উপকূল। মালাবার উপকূলে এটা হচ্ছে মালাবার, কর্ণাটক, কোঙ্কণ আর গুজরাট। এই হয়ে গেল পূর্ব উপকূলের মোটামুটি একটা বিষয়, কন্যাকুমারিকা। তাহলে আবার পশ্চিম উপকূল, পূর্ব উপকূলটা কি হবে, ঠিক কন্যাকুমারিকা থেকে শুরু করে সুবর্ণরেখা পর্যন্ত। কোন নদী পর্যন্ত, সুবর্ণরেখা, যেটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার একটা বিভাজন রেখা হিসেবেও ভূমিকা গ্রহণ করে থাকে সুবর্ণরেখা নদী। ঠিক আছে, তাহলে কোথা থেকে কত পর্যন্ত, না এই কন্যাকুমারিকা থেকে সুবর্ণরেখা পর্যন্ত বিস্তৃত। এটা মেনলি 2টো ভাগ রয়েছে। একটা হচ্ছে তোমার এত দূর পর্যন্ত রয়েছে করমণ্ডল উপকূল। আচ্ছা, জিনিসটা সম্পর্কে আমরা ভালো করে লিখে দিই। তাহলে হচ্ছে কি, পূর্ব উপকূল কত দূর রয়েছে, কন্যাকুমারী থেকে রয়েছে একদম সুবর্ণরেখা নদী পর্যন্ত রয়েছে।
ঠিক আছে। তবে এর মাঝখানে বেশ কিছু কিছু নদী রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে এর বৈশিষ্ট্য কী হবে, তার যেমন বৈশিষ্ট্য ছিলাম এর বৈশিষ্ট্য, তাহলে প্রথমে তো 1 নম্বর এটা চলে আসবে, কন্যাকুমারিকা থেকে সুবর্ণরেখা পর্যন্ত বিস্তৃত। এর উচ্চতা অপেক্ষাকৃত কী রয়েছে, নিচু রয়েছে পশ্চিম ঘাটের তুলনায়। পশ্চিম উপকূলে যে সমভূমি রয়েছে তার থেকে এর উচ্চতাটা অনেকটাই কম, এবং এর যে উপকূলটা সেটা কী হয়েছে, খুব সরল অগভীর। তার ক্ষেত্রে যেমন হঠাৎ করে গভীর হয়ে যাচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু অগভীর, এবং বেশ কিছু বন্দরও রয়েছে, এবং কৃত্রিম বন্দরও বানানো হয়েছে, এবং পোতাশ্রয়। পোতাশ্রয় জিনিসটা কি না, যেখানে কোনো ঝড়ঝঞ্ঝা বা তুফানের সময় বা জাহাজগুলিকে যেখানে নিয়ে গিয়ে রাখা হয় বা মেরামত করা হয় সেটাকে বলা থাকে কি, পোতাশ্রয়। পশ্চিম উপকূলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে কোনো বদ্বীপ ছিল না, কিন্তু পূর্ব উপকূলে সমভূমি অঞ্চলের সমস্ত নদীগুলো কী রয়েছে, বদ্বীপ রয়েছে। এবং এখানকার যতগুলো নদী রয়েছে তার মধ্যে গোদাবরী হচ্ছে সবথেকে প্রধান। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দৈর্ঘ্যের দিক থেকে, এটা মনে থাকবে। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দৈর্ঘ্যের দিক থেকে। এবারে এটা যেটা ছিল, বিষয়টা যেটা ছিল আমাদের, যে এখান থেকে পুরো এই পোর্শনটা, এখান থেকে এই পোর্শনটা, এইটা হচ্ছে আমাদের কি বললাম, করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল, করমণ্ডল নাম শুনলে আমাদের ট্রেন অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। করমণ্ডল উপকূল, এবং তার ঠিক উপরের দিকে যে অংশটা রয়েছে ওটাকে বলা হয়ে থাকে উত্তর সরকার উপকূল। এই উত্তর সরকারের দুটো ভাগ রয়েছে। কীরকম ভাগ রয়েছে না, যেটা উড়িষ্যা বরাবর রয়েছে সেটাকে বলা থাকে উৎকল উপকূল, আর আরেকটা রয়েছে অন্ধ্রপ্রদেশ বরাবর, সেটাকে বলা থাকে কি, অন্ধ্র উপকূল। তাহলে দুটো, একটা হচ্ছে উৎকল যেটা উড়িষ্যা বরাবর রয়েছে, আর একটা হচ্ছে অন্ধ্র উপকূল। ঠিক আছে, তো প্রথমে আমরা সেই উত্তর সরকার উপকূল দিয়ে যদি আমরা শুরু করি, উত্তর সরকার উপকূল দিয়ে যদি শুরু করি তাহলে দুটো ভাগ রয়েছে। একটা রয়েছে উৎকল উপকূল, যেটাকে আমরা বলছিলাম কি উড়িষ্যা উপকূলও বলা হয়ে থাকে। এটা উড়িষ্যার সুবর্ণরেখা, উড়িষ্যার সুবর্ণরেখা পর্যন্ত বিস্তৃত হয়েছে, এবং এইখানেই রয়েছে, এইখানে যদি আমরা ম্যাপটাকে দেখি, এইখানে দেখতে পাবে একটা হ্রদের মতন করা আছে। এই যে পোর্শনটা, এইটা হচ্ছে চিল্কা হ্রদ। ঠিক এরকমভাবে গিয়ে এরকমভাবে বেঁকেছে, এইটা হচ্ছে চিল্কা হ্রদ, যেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম উপহ্রদ। এশিয়ার বৃহত্তম উপহ্রদ, যেটাকে ইংরেজিতে বলা থাকে লেগুন। এশিয়ার বৃহত্তম লেগুন হচ্ছে কি চিল্কা, যেটা এই উড়িষ্যায় রয়েছে। এটা গেল উত্তর সরকার উপকূলের উৎকল উপকূল। তারপরে হচ্ছে কি অন্ধ্র উপকূল। অন্ধ্র উপকূল যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশের উত্তরাংশে রয়েছে। এখানে গোদাবরী কৃষ্ণা নদী রয়েছে, গোদাবরী ও কৃষ্ণা নদী রয়েছে। সেই গোদাবরী কৃষ্ণা নদীর দুটোর মাঝখানে নিচের দিকে রয়েছে, সেখানে রয়েছে কোলেরু হ্রদ। তার নিচের দিকে একটু রয়েছে পুলিকট হ্রদ, সেটা যখন আমরা ক্লাস 10-এর ম্যাপ পয়েন্টিং করবো তখন দেখতে পাবো। সেই গোদাবরী কৃষ্ণা নদীর মাঝখানে রয়েছে কোলেরু। তো সেই কোলেরু যে হ্রদটা সেটা হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ। ভারতের বৃহত্তম হ্রদ, তাহলে ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে কি কোলেরু হ্রদ। গেল উত্তর সরকার উপকূল। বাকি আমাদের আরেকটা ছিল কি করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল, এই করমণ্ডল উপকূলের যেটাকে তামিলনাড়ু উপকূলও বলা হয়ে থাকে, তামিলনাড়ু উপকূল। এটা তামিলনাড়ুর পুলিকট হ্রদ থেকে একদম কন্যাকুমারিকা পর্যন্ত, পুলিকট হ্রদ থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। ঠিক আছে, এখানে তার পুলিকট তো হ্রদ রয়েছে, এটা একটা। তারপরে কি রয়েছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাবেরী নদীকে। কোশ্চেনটা আছে, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন নদীকে বলা হচ্ছে? কাবেরী বদ্বীপ যেটা রয়েছে সেই কাবেরী বদ্বীপকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। মনে থাকবে। তাহলে করমণ্ডল উপকূলে দুটো জিনিস রয়েছে, পুলিকট হ্রদ রয়েছে আর হচ্ছে
দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাবেরী বদ্বীপকে বলা হচ্ছে। এবার এখানে প্রশ্ন আসে যে এর কী কী গুরুত্ব রয়েছে, অর্থাৎ এই যে উপকূলীয় সমভূমি হলো, এই উপকূলীয় সমভূমির কী কী গুরুত্ব রয়েছে। উপকূলীয় সমভূমির গুরুত্ব যদি আমরা প্রথমে দেখি, খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। উপকূল মানে খনিজ সম্পদের একটা প্রাধান্য থাকে। খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস, এই সমস্ত কিছুর একটা ভাণ্ডার রয়েছে। এবং কেরলের বালিতে তোমার হচ্ছে মোনাজাইট পাওয়া যায়। কেরলের বালিতে কি পাওয়া যাচ্ছে? মোনাজাইট পাওয়া যাচ্ছে। এবং কচ্ছের রন, সেখান থেকে লবণ উৎপাদন হয়। কচ্ছের রন থেকে হচ্ছে লবণ উৎপন্ন হয়। কৃষিকাজের দিক থেকে যেটা আমরা বললাম যে কাবেরী যে বদ্বীপটা, সেটা হচ্ছে কি শস্য ভাণ্ডার, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত, মানে প্রচুর পরিমাণে সেখানে শস্য উৎপন্ন হয়ে থাকে। এছাড়া শিল্পকেন্দ্র বদ্বীপ অঞ্চল আমাদের প্রচুর রয়েছে, যেমন রয়েছে কি পারাদ্বীপ, উড়িষ্যার হচ্ছে পারাদ্বীপ, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, তারপরে চেন্নাই, কোচি আরব সাগরের রানী, তারপরে রয়েছে ম্যাঙ্গালোর, তারপরে মুম্বই পশ্চিম উপকূলে, তারপরে হচ্ছে আমেদাবাদ। এই সমস্ত উপকূলগুলির জন্য এখানে শিল্পের আধিপত্য বা বন্দর বিকাশ ভালোভাবে ঘটেছে। এবারে শিল্প রয়েছে মানে এখানে বন্দরের একটা গুরুত্ব থাকবে, একটা বিশাল বড় রয়েছে। তাছাড়া মাছ আহরণ, অর্থাৎ মাছ ধরার ক্ষেত্রেও উপকূল অঞ্চলের বেশিরভাগ মানুষরাই মৎস্য জীবিকার সঙ্গে যুক্ত থাকেন, কারণ তাদের বিকল্প আর কোনো সেরকম একটা খুব একটা সুবিধা থাকে না বলে যুক্ত থাকে। আর ছাড়া লাস্ট কী রয়েছে? পর্যটন তীর্থস্থান, যেমন পুরী, দীঘা হয়েছে, তারপর হচ্ছে গোয়া, জুহু, এইরকম বেশ কিছু কিছু পর্যটন স্থানও রয়েছে। এটা গেলো আমাদের মোটামুটি উপকূলীয় অঞ্চল। লাস্ট আমাদের দুটো এদিকে ছিল, আমরা দেখেছিলাম কি এদিকে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর আর এদিকে হচ্ছে আমাদের আরব সাগর। তো সেই আরব সাগরের দ্বীপগুলো হচ্ছে লক্ষদ্বীপ, আর বঙ্গোপসাগরের যে দ্বীপগুলো এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপ। এই আন্দামান নিকোবরের মিডিল বরাবর গেছে 10 ডিগ্রি চ্যানেল এবং এই অংশ বরাবর গেছে ডানকান প্যাসেজ। তাহলে আন্দামান নিকোবরের মাঝখানে গেছে 10 ডিগ্রি চ্যানেল এবং গ্রেট আন্দামান নিকোবরের মাঝখানে গেছে কি ডানকান প্যাসেজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে পূর্ব দিকে রয়েছে আন্দামান নিকোবর, পশ্চিম দিকে রয়েছে লাক্ষাদ্বীপ। পূর্ব দিকের বঙ্গোপসাগরে রয়েছে আন্দামান নিকোবর, আরব সাগরে রয়েছে পশ্চিম দিকে লক্ষদ্বীপ। তো প্রথমে আমরা এক একটা সম্পর্কে জানবো। প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর। যেটা আন্দামান নিকোবর কোথায় রয়েছে আমরা প্রথমে দেখলাম, বঙ্গোপসাগরে অবস্থান করছে, যেটা হচ্ছে 590 কিলোমিটার হচ্ছে দীর্ঘ এবং 58 কিমি হচ্ছে প্রশস্ত। ঠিক আছে, এবং এর আন্দামান নিকোবরের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ারে আমাদের আধুনিকতম বন্দরও তৈরি হয়েছে। এবং এই দুটোর মাঝখানে যেটা আমি একটু আগে বললাম যে 10 ডিগ্রি চ্যানেল বিস্তৃত হয়েছে এবং কী রয়েছে ডানকান প্যাসেজ রয়েছে। এবং এই আন্দামান নিকোবরের গ্রেট নিকোবর হচ্ছে বৃহত্তম দ্বীপ। তাহলে আন্দামান নিকোবরের বৃহত্তম দ্বীপের নাম কি হলো? গ্রেট নিকোবর দ্বীপ, ডানকান প্যাসেজ এবং 10 ডিগ্রি চ্যানেল রয়েছে পোর্ট ব্লেয়ার, এখানকার রাজধানী। এটা রয়েছে বঙ্গোপসাগরে। এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোকে মনে রাখতে হবে। এছাড়া কি রয়েছে না, আন্দামানে আমাদের ব্যারেন একটি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, ব্যারেন এখানে রয়েছে। আরেকটা রয়েছে হচ্ছে নারকন্ডাম হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি। তাহলে একটি ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে কি ব্যারেন রয়েছে, জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, আর নারকন্ডামও রয়েছে আন্দামানে। ঠিক আছে,
এবং এই আন্দামানের স্যাডেল পিক হচ্ছে সবথেকে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। স্যাডেল পিক হচ্ছে কি এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে আন্দামান নিকোবরের স্যাডেল পিক হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 737 মিটার। এছাড়া আরও অন্যান্য এগুলি রয়েছে, অতটা আমাদের গুরুত্বপূর্ণ নয়। এটা গেলো আমাদের আন্দামান। তাহলে আন্দামান সম্পর্কে, নিকোবর সম্পর্কে আমরা কী জানলাম? এটি রয়েছে বঙ্গোপসাগরে, এর রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এখানে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্যাসেজ। গ্রেট নিকোবর হচ্ছে এখানকার বৃহত্তম দ্বীপ এবং একটি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে বেরেন, সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে নারকন্ডাম। স্যাডেল পিক হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা হচ্ছে 737 মিটার। এটা গেলো আমাদের আন্দামান নিকোবর। নেক্সট আমাদের রয়েছে কি লক্ষদ্বীপ, যেটা কোথায় রয়েছে? আরব সাগরে রয়েছে। কোথায় রয়েছে? আরব সাগরে। ভারতের কোন দিকে? ভারতের পশ্চিম দিকে অবস্থান করছে। ঠিক আছে, এবং এর রাজধানী হচ্ছে কাভারাত্তি হচ্ছে কি এর রাজধানী। ঠিক আছে, এবং আন্দামান নিকোবরের মাঝখানে ছিল 10 ডিগ্রি চ্যানেল, এখানে রয়েছে 9 ডিগ্রি চ্যানেল দ্বারা তোমার হচ্ছে মিনিকয় ও কান্নানোর বিচ্ছিন্ন। তাহলে 9 ডিগ্রি চ্যানেল দ্বারা মিনিকয় এবং কান্নানোর দ্বীপটা কি হচ্ছে? বিচ্ছিন্ন রয়েছে। এর বৈশিষ্ট্য কি? না, বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথমে যেটা বলা আছে, এটা একটা আরাবল্লী পর্বতের অংশবিশেষ, এটা একটা। 2 নম্বর, এখানকার মিনিকয় দ্বীপ হচ্ছে, মিনিকয় যে দ্বীপটা, যতগুলো দ্বীপ রয়েছে তার মধ্যে মিনিকয় দ্বীপটা হচ্ছে বৃহত্তম দ্বীপ। মিনিকয় দ্বীপ হচ্ছে কি বৃহত্তম দ্বীপ। এছাড়া এর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি নদীহীন। ভারতের এমন একটা স্থান যেটা হচ্ছে কি নদীহীন। এটা আমাদেরকে কিন্তু কী করতে হবে? মনে রাখতে হবে যে ভারতের এমন একটা স্থান যেখানে কোনো কি নেই, নদী নেই। গেল আন্দামান নিকোবর এবং লক্ষদ্বীপ। এরপরে ঠিক একই রকমভাবে যেভাবে আমরা উপকূলের গুরুত্ব জেনেছিলাম, সেরকমভাবে যে দ্বীপ অঞ্চল রয়েছে সেই দ্বীপ অঞ্চলের গুরুত্ব। দ্বীপ অঞ্চলের গুরুত্ব কীরকম? না, প্রথমত বনজ সম্পদের একটা সমারোহ রয়েছে। স্বাভাবিকভাবে অমূল্য বেশ কিছু কাঠ বা ঔষধ বা তোমার হচ্ছে শিল্প কাজে ব্যবহার করা হচ্ছে বনজ সম্পদ। 2 নম্বর হচ্ছে কৃষিকাজ। কৃষিকাজ তো খুব একটা হয় না, তবে কিছু কিছু অঞ্চলে গোলমরিচ, লবঙ্গ আর দারুচিনি দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলা হয়। এলাচ আর হয়ে থাকে নারকেল চাষ। দ্বীপ অঞ্চল লবণাক্ত মৃত্তিকা মানে নারকেল চাষটা ভালো হবে। এছাড়া রয়েছে কি মাছ চাষের উপকূল অঞ্চল, মানে মাছের আহরণ তো থাকবেই, এটা কোনো বিষয় নয়। মাছের আহরণ গুরুত্বপূর্ণ। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আমাদের পর্যটন কেন্দ্র, টুরিস্ট প্লেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হচ্ছে আমাদের মোটামুটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপ সম্পর্কে। সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবে।